দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা টাইমস ডিজিটালে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আমরা একটা বিষয় সম্পর্কে কম বেশি সবাই অবগত যে ঢাকার যে বায়ু দূষণ, এই বায়ু দূষণটা আসলে কতটা ইফেক্ট করে আমাদের সাধারণ জনগণকে, সেই বিষয় নিয়েই হচ্ছে আজকে আমরা কথা বলবো। এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আব্দুর রহমান। তার কাছ থেকে জেনে নিব যে আম, ঢাকার বর্তমান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কত এবং এটি কি নির্দেশ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ের সবথেকে আলোচিত একটি বিষয় হুম হচ্ছে হুম যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ ঢাকার বায়ুতে যে দূষণের পরিমাণ খুব বেশি হুম বেড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আন্তর্জাতিক একটি গ্রহণযোগ্য পরিমাপক হলো যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অর্থাৎ হুম AQI যে পরিমাপকটা রয়েছে। হুম তো সেখানে আমরা জানি যে আহ, আজকের দিনে সর্বশেষ পরিসংখ্যান হচ্ছে 222 নম্বর অবস্থানে হুম রয়েছে, হুম অর্থাৎ অতি ঝুঁকিমাত্রা অবস্থানে বাংলাদেশের বায়ু অর্থাৎ ঢাকার বায়ুর মান অবস্থান রয়েছে হুম হুম। আজকের দিনের অবস্থান। আচ্ছা, ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ আমরা জানি কম বেশি সবাই যে এখানে বিভিন্ন কারণ রয়েছে। তবে কারণটার ব্রিফিংটা আমি আপনার কাছ থেকে শুনবো যে এক্সাক্ট কোন জায়গাটা সংশোধন করলে আমরা আসলে বায়ু দূষণ মুক্ত থাকতে পারবো। আচ্ছা আচ্ছা, কারণে বা ফ্যাক্টরে যদি আসি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঢাকার প্রধানত যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথমত বা প্রধানত কারণটি হচ্ছে ঢাকার আশেপাশে, অর্থাৎ সাম্প্রতিক পরিসংখ্যান থেকে আমরা জানতে পেরেছি যে ঢাকার আশেপাশে প্রায় 1000+ ইটভাটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যেগুলো আসলে পরিবেশ দূষণের জন্য খুবই বেশি দায়ী হুম হুম বলে মনে করা হুম হচ্ছে। হুম তো সেই ইটভাটা থেকে অসংখ্য বিষাক্ত গ্যাস, হুম হুম মানে গ্যাস আমাদের এয়ার সার্কুলেশনে আসে এবং যেটা আমরা প্রতিনিয়ত গ্রহণ করে থাকি। এটা প্রধানতম কারণ। এবং এর সাথে আরো যে কারণটি রয়েছে যে ঢাকায় যে বিভিন্ন যানবাহনের যে গ্যাস রয়েছে, হুম অর্থাৎ হুম যে যে কার্বন মনোক্সাইড বা সালফার ডাই অক্সাইড, এই ধরনের বিষাক্ত গ্যাসগুলো আসলে আমরা প্রতিনিয়ত গ্রহণ করে থাকি। আর হুম হুম। সেই গ্রহণ করার মাধ্যমে আমাদের যে অবস্থা, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী ঝুঁকি হুম হুম। তৈরি হয়। তো এই মোটা দাগে যদি বলা যায় যে এটি হচ্ছে দুইটি অনেক বড় কারণ, এর আচ্ছা, সাথে এখানে আমি অন্যান্য একটু কারণও ইন্টারাপ্ট রয়েছে। করি। এই যে আপনি বললেন দীর্ঘমেয়াদী কিছু ঝুঁকি তৈরি হয়ে যায়, কি কি ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনি? এখন এখানে বিষয়টি হচ্ছে যে দুই ধরনের ঝুঁকি রয়েছে, অর্থাৎ স্বল্প মেয়াদী একটি ঝুঁকি আর একটা হুম হুম দীর্ঘমেয়াদী ঝুঁকি। আমি যদি স্বল্প মেয়াদী ঝুঁকির কথা বলি, তো সেক্ষেত্রে বলা যায় যে চোখ জ্বালাপোড়া করা, ফুসফুসে প্রদাহ হওয়া, হুম অর্থাৎ হুম। তার অস্বস্তি লাগতেছে অথবা সে কাশছে, সাফোকেশন হচ্ছে। সাফোকেশন হচ্ছে। আর দীর্ঘমেয়াদী ঝুঁকির কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে তার ফুসফুস থেকে হুম হুম। অর্থাৎ তার যে ফুসফুসে এসে তার কাশি হয়েছে, ওইটা তার দীর্ঘমেয়াদী হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। অর্থাৎ হুম হুম। পরবর্তীতে ওইটা কখনো ক্যান্সারেও হৃদরোগী হয়ে যাচ্ছে। হৃদরোগী হয়ে যাচ্ছে, ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, অথবা অন্য কোনো রোগ সংক্রামক মানে সংক্রমিত হতে পারে সে। আচ্ছা সেটাও কিন্তু একটি দীর্ঘমেয়াদী ঝুঁকি, কিন্তু আমরা চিকিৎসা অর্থাৎ গবেষকদের কাছ থেকে আমরা হুম কিন্তু হুম। জানতে পেরেছি। আচ্ছা, ব্যক্তিগতভাবে এই সমস্যা থেকে আহ মানে কিছু মুহূর্তের জন্য সমাধান কি আপনি দিবেন বলে মনে করেন? আহ, আহ, মানে কি কি সমাধান পদক্ষেপ আসলে গ্রহণ করা যায় ব্যক্তিগতভাবে সেফ থাকার জন্য? সেফ থাকার জন্য আমরা আসলে অনেক পদক্ষেপ গ্রহণ করতে পারি। প্রথমত যে আমাদের আসলে যেটা করণীয়, সেটি হচ্ছে যে আমরা N95 মাস্ক আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা করোনার সময় আসলে হাইলি প্রিভেন্টেড মেজার হিসেবে আমরা হুম হুম প্রোটেকশনের জন্য আমরা ব্যবহার হুম করতাম। হুম তো সেটা আমরা ব্যবহার করতে পারি। হুম কারণ আমরা জানি যে বায়ুর মধ্যে অসংখ্য ধূলিকণা রয়েছে, যেগুলো আমাদের সরাসরি অক্সিজেন অর্থাৎ ব্লাডে যায়। তো হুম সেক্ষেত্রে আমরা যদি নর্মাল, অর্থাৎ আমরা যদি টেম্পোরারি মাস্ক ইউজ করি, তাহলে সেটি কিন্তু হুম আসলে সেভাবে প্রিভেন্টিভ হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে খুবই হাইলি প্রিভেন্টিভ মাস্ক ইউজ করতে হুম হবে। এবং এর সাথে আসলে অন্যান্য আরো বিষয় আছে, যেমন আমরা আহ, 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 এই টাইমে, অর্থাৎ এই যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে টাইমটি রয়েছে, হুম বিশেষ হুম করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হুম। অর্থাৎ এই ওই শীতকালীন শীতকালীন সময়টা। সময়টাতে আমরা যদি আমাদের কাজকর্ম না থাকে বা অন্যান্য কাজে, আমরা রাস্তায় ঘোরাঘুরি করা বা এই যে ঢাকার আমরা হুম যতটা সম্ভব এড়িয়ে থাকা যায়, অর্থাৎ হুম হুম। ঘরমুখী হওয়ার যে একটা প্রবণতা, এদিক থেকে কিন্তু আসলে বিশেষজ্ঞরা তারা বলছেন যে এভাবেই আগাতে হবে আর আসলে। যদিও ঘরমুখী আমরা কেউই থাকতে পারি না, কর্মব্যস্ততার কারণে আমাদের বাহিরে বের হতেই হয়। আর ঢাকা যেহেতু কর্মব্যস্তমুখী একটা নগরে। নগরী, জি। তো এখানে আসলে আমাদের কোনো অপশন থাকে না। এখন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বায়ু দূষণটা যে অতিরিক্ত বায়ু দূষণ হচ্ছে, এটা রোধ করার জন্য আসলে কোনো ধরনের প্রযুক্তিগত ব্যবহার করা যাবে কিনা?
হ্যাঁ, প্রযুক্তিগত ব্যবহার আসলে আমরা যদি উন্নত দেশের দিকে আসলে তাকাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে চীনে কিন্তু তারা আসলে সেইভাবে যে এয়ার পিউরিফাইড যে সিস্টেম আছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি তারা কিন্তু সেখানে ব্যবহার করে। এবং আপনাকে আরো একটি বিষয় জানিয়ে দেই যে সাম্প্রতিক সময় একটি পরিসংখ্যান দেখাচ্ছে যে চীনে, আমরা জানি যে চীন হচ্ছে ওয়ান অফ দা মানে পপুলেটেড একটা কান্ট্রি, কান্ট্রি। যেখানে ইয়াস, তো সেক্ষেত্রে সেখানে আমরা দেখতে পেয়েছি যে অতি ঝুঁকিপূর্ণ একটি অবস্থান এয়ার সার্কুলেশন সেখানে হয়, দূষণযুক্ত একটি অবস্থা হুম হুম। সেখানেও আছে, কিন্তু তাই সেখানে বিরাজ করে। সেক্ষেত্রে তারা 50% লেস করেছে, তারা প্রযুক্তিগত এয়ার পিউরিফাইড সিস্টেম ইউজ করে। তো হুম সেক্ষেত্রে সেই প্রযুক্তিগুলো, সেই টেকনোলজিগুলো আমরা যদি হুম। আমাদের দেশে অর্থাৎ ঢাকা নগরীতে আমরা ইউজ করতে পারি, তাহলে দেখা যায় যে আসলে ঢাকার যে এয়ার টারবাইন গুলো রয়েছে বা অন্যান্য যে এগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে 50% অথবা 60% লেস করা সম্ভব। আচ্ছা, এই তো ছিল প্রযুক্তিগতভাবে আসলে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, সেটা আপনি মতামত দিলেন। কিন্তু আপনি যেহেতু একজন রিপোর্টারও, আমি আপনার কাছ থেকে একটু জি। জানতে চাইবো যে ঢাকায় বায়ু দূষণ রোধের জন্য মানে চীনের মতো কোনো ধরনের পদক্ষেপ, প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আসলে সাম্প্রতিক সময় খুব বেশি ওই ধরনের যে হাইলি অ্যাডভান্সড টেকনোলজি এখন পর্যন্ত আমার জানা মতে এখন পর্যন্ত ঢাকায় কোনো ধরনের গ্রহণ করা হয়নি। তবে ব্যক্তিগত পর্যায়ে কিছু প্রিভেন্টিভ অর্থাৎ অ্যাকশন নেওয়া হয়েছে, মেজারমেন্ট নেওয়া হয়েছে। যেমন বাসায় পিউরিফাইড সিস্টেম অনেকেই ব্যবহার করে থাকে, আমরা হুম 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 সেটা আমরা জানি যে বাহিরের সার্কুলেশনটাকে এড়ানোর জন্য, হুম। বাহিরের দূষণটাকে এড়ানোর জন্য বাসায় তারা এগুলো ব্যবহার করে থাকে। হুম। যদিও বা বাহিরে আমাদের আসলে বাহিরের থেকেই মানে প্রোটেকশনটা দরকার, দরকার। যেহেতু আমরা সব সময় দেখা যায় শিশু হোক বৃদ্ধ হোক তাদের টেক কেয়ার করাটা আমাদের দায়িত্বের মধ্যে দায়িত্বের পড়ে মধ্যে যায়। পড়ে যায়। তো আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে বায়ু দূষণের কারণে ঢাকায় কি ধরনের মানে শীতকালীন যে সমস্যা দেখা জি। যায়? শীতকালীন সমস্যার মধ্যে সব থেকে গুরুতর যে হচ্ছে যে শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়া, হুম হুম চোখ জ্বালা পোড়া করা, চোখ থেকে অনবরত পানি পড়া। এবং চিকিৎসকরা বলেছেন যে এই শীতকালীন সময় আসলে প্রচুর পরিমাণে রোগী যে তারা ইসে যাচ্ছেন, অর্থাৎ চিকিৎসা কেন্দ্রে যাচ্ছেন, শুধুমাত্র চোখ থেকে অনবরত পানি পড়ছে, সে তার শ্বাসকষ্ট এবং বৃদ্ধি এতে পাচ্ছে। চোখ থেকে পানি পড়ার কারণে আমিও রিসেন্ট একটা চিকিৎসাবিদের কি বলে ইন্টারভিউ দেখেছিলাম, এতে কিন্তু চোখেও মানে দেখা যায় না, আমরা খুব ইজিলি নিচ্ছি ঠিক আছে চোখ থেকে পানি পানি পড়ছে, পড়ছে, কোনো সমস্যা না, পরবর্তীতে কিন্তু এটা চোখেও ইফেক্ট ইফেক্ট করছে। পড়ে, তার নেত্রনালীতে দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়ছে, হুম যার হুম। কারণে কিন্তু অন্ধাত্ব বা এই জাতীয় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেখানে। বা চোখে ছানি পড়ার কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের বায়ুতে যে ছোট ছোট কণা রয়েছে সেগুলো আমাদের চোখে যায় এবং হুম হুম। তার মাধ্যমে চোখের যে নেত্রনালী বন্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু ওয়ান অফ দ্য খুবই রিজন জটিল সেখানে। একটা খুবই জটিল বিষয় একটা হয়ে বিষয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদের অনেকগুলো তথ্য দিয়ে সাহায্য করেছেন, তবে অনুষ্ঠানটা শেষ করব শেষ আরেকটা তথ্য আপনার কাছ থেকে নিয়ে, যে ভবিষ্যতে বায়ু দূষণের কমানোর জন্য দীর্ঘমেয়াদী সমাধান কি হতে পারে বলে আপনি মনে করছেন? আসলে সমাধানকে যদি আমরা গুরুত্ব দেই, অর্থাৎ সমাধান খুঁজি, তাহলে আমাদেরকে এর একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, অর্থাৎ কেন আসলে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমি বলছিলাম আপনাকে এর আগে যে ঢাকায় অনিয়ন্ত্রিত যে বাস বা যানবাহন চলাচল রয়েছে, হুম যেখান হুম। থেকে বিষাক্ত মিথেন গ্যাস বা অন্যান্য কার্বন ডাই অক্সাইডের মতো, সালফার ডাই অক্সাইডের মতো, নাইট্রোজেনের মতো বিষাক্ত গ্যাস আসতেছে। তো সেক্ষেত্রে আসলে যদি এই সিস্টেমটাকে এড়িয়ে যদি কোনোভাবে ইলেকট্রিক্যাল সিস্টেমে যদি রূপান্তরিত হুম করা হুম। যায়, যেমন আমরা মেট্রো রেল দেখতে পাচ্ছি। জি। তো এই ধরনের আসলে অ্যাডভান্সড টেকনোলজি যদি আনা যায়, অ্যাডভান্সড ভেহিকেলস বা হুম হুম। যেগুলো রয়েছে সেগুলো যদি আনা যায়, তার উপর নট হচ্ছে। অনলি মেট্রো রেল, আমি এখানে একটু জি, ইন্টারাপ্ট করব, বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা ব্যবহার হচ্ছে করা যায়। বর্তমানে, যেগুলো কিনা মাল্টিন্যাশনাল কোম্পানির সাইট গুলো যেখানে বাংলাদেশে আছে, এবং ওখানেও কিন্তু এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, আমরা হচ্ছে, দেখতে এবং পাচ্ছি। আরো একটা বিষয় হচ্ছে যে ইনভার্টার কথা আমি বলছিলাম, তো হুম হুম। সেক্ষেত্রেও এখন অ্যাডভান্স টেকনোলজি রয়েছে যার মাধ্যমে আসলে ওইভাবে দূষণযুক্ত যে ইনভার্টার যে গড়ে উঠেছে হুম হুম। আসলে সেগুলো কিন্তু অনেকটাই রোধ করা সম্ভব হুম সেই হুম। প্রযুক্তিগত আমাদের দেশে নিয়ে আসার মাধ্যমে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সময় দিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করলেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কথা হচ্ছে যে আসুন আমরা নিজেরা দূষণ মুক্ত থাকি এবং অন্যকেও দূষণ মুক্ত রাখার চেষ্টা করি, তাহলেই গড়ে উঠবে আমাদের এই সোনার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।